ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত এখন বহুমুখী লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য, আর ইরানে হামলার হুমকি দিয়েছে ফ্রান্স এবং জার্মানি। এই সংঘাত সর্বোচ্চ 4 সপ্তাহ স্থায়ী হবে বলে জানিয়েছেন ট্রাম্প। এদিকে সোমবার তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, গুঁড়িয়ে দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর। জবাবে জেরুজালেম এবং বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান। ওরিসুল ইসলামের প্রতিবেদন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘর্ষ রূপ নিয়েছে বহুমুখী সংঘাতে। এতে পরোক্ষভাবে যুক্ত হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। এরই মধ্যে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষার উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করার অনুরোধ করেছিল। আমরা এই অনুরোধ রাখছি। ইরান যেন এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা করতে না পারে, ব্রিটিশ নাগরিকদের ঝুঁকির মুখে ফেলতে না পারে এবং এই সংঘাতের সাথে জড়িত নয় এমন দেশগুলোতে আঘাত করতে না পারে, সেজন্য এই সিদ্ধান্ত আমাদের। ইরানে হামলার হুমকি দিয়েছে ফ্রান্স এবং জার্মানিও। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তারা। তবে এই সংঘাতে যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং জানান, এই সংঘাতে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। এর মধ্যেই ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। সোমবার ভোরে হাইফারের কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলার পর এই হামলা চালায় তারা। জবাবে জেরুজালেম ও বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়া বেজে ড্রোন হামলা করেছে ইরান। হামলা হয়েছে বাহরাইনের রাজধানী মানামার মিনা সালমান বন্দরেও। এতে বন্দরটির একটি অংশে আগুন ধরে গেছে, পুড়েছে একটি জাহাজও। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা খামেনি এবং তার সাথে ইরানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্মূল করেছি। আমাদের বাহিনী এখন তেহরানের কেন্দ্রে হামলা করছে এবং তার মাত্রা বাড়ছে, এটা আরও বাড়বে। যুক্তরাষ্ট্র জানিয়েছে 1000-এর বেশি ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র। তাদের অভিযানে 48 জন ইরানি নেতা নিহত হয়েছেন এবং ধ্বংস করা হয়েছে 9টি যুদ্ধজাহাজ, আর 3 মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে তারা। ইরানের সাথে সংঘাত সর্বোচ্চ 4 সপ্তাহ চলতে পারে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। অরিসুল ইসলাম, 71। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে না ইরান, এমনটা জানিয়েছেন দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি। সোমবার সামাজিক মাধ্যমে এক্সে এমন মন্তব্য করেন তিনি। তেহরান ওয়াশিংটনের সাথে আলোচনায় আগ্রহী এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় লারিজানি কথা জানান। লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এবং প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ছিলেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান সর্বদা আলোচনার পথ উন্মুক্ত রাখতে চায়। এ সময় তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশের সাথেই তেহরানের দ্বন্দ্ব নেই, সবার সাথে ভালো সম্পর্কের কথাও জানান তিনি। আমরা শান্তি আলোচনার পথ সবসময় খোলা রাখতে চাই। এমন আচরণ যুক্তরাষ্ট্র আমাদের সাথে দ্বিতীয়বার করল। তারা আলোচনার ঠিক মাঝখানে আমাদের উপর হামলা করার সিদ্ধান্ত নিয়েছে। গালফভুক্ত কোনো দেশই আমাদের শত্রু নয়, তাদের প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন এমন খবর পাওয়া যাচ্ছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে আহমেদিনেজাদ বেঁচে আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। আহমেদিনেজাদের ঘনিষ্ঠ এক সহকারী জানিয়েছেন, তিনি আহমেদিনেজাদের সাথে তার যোগাযোগ হয়েছে এবং তিনি ভালো আছেন। তবে নিজের পরিচয় গোপন রেখেছেন সেই সহকারী। আহমেদিনেজাদের সুরক্ষিত ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। তার 3 দেহরক্ষী নিহত হন। তবে ওই ভবনের 100 মিটার দূরের তার বাসভবন অক্ষত ছিল। গতকাল আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম। আহমেদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি কট্টরপন্থী হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন দেশের সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি।
1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সংবিধানে সর্বোচ্চ নেতার পদবি সৃষ্টি করা হয়। নিহত হওয়ার আগ পর্যন্ত 36 বছর 6 মাস এই পদে ছিলেন তিনি। এখন নতুন করে সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত ক্ষমতা কার হাতে থাকে, আর কিভাবে নির্বাচিত করা হয় সর্বোচ্চ নেতা? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানের সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদ অনুসারে সর্বোচ্চ নেতার মৃত্যু থেকে শুরু করে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ না হওয়া পর্যন্ত 3 সদস্যের একটি পরিষদ সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করে। এই পরিষদের সদস্যরা হলেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরিস্ট, যাদের মনোনীত করে এক্সপিডিয়েন্সি কাউন্সিল নামে একটি সংস্থা। তবে এই 3 সদস্যের পরিষদের ক্ষমতা সীমিত। যেসব ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কার্যকর করতে হলে এক্সপ্লেনেটারি কাউন্সিলের 3/4 সদস্যের অনুমোদন প্রয়োজন। ইরানে 88 জন আলমের সমন্বয়ে গঠিত সুপ্রিম লিডার্স কাউন্সিল বা সর্বোচ্চ নেতা নির্বাচন করে। প্রতি 8 বছর পর ইরানের কোটি কোটি নাগরিক এই পরিষদের সদস্যদের নির্বাচিত করেন। সর্বশেষ নির্বাচন হয় 2016 সালে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে উপস্থিত সদস্যদের 2/3 সমর্থন প্রয়োজন। যদি মাত্র 59 জন সদস্য উপস্থিত থাকেন, তাহলে 40 ভোট পেলেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন। যাদের সর্বোচ্চ নেতা হিসেবে উপযুক্ত বিবেচনা করা হতে পারে এমন সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা পর্যালোচনার দায়িত্বে থাকে সুপ্রিম লিডার্স কাউন্সিলের একটি কমিশন। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। যেহেতু 3 সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠিত হয়েছে, তাই অন্তত কাগজে কলমে ক্ষমতার শূন্যতা তৈরি হবে না। মনিরুজ্জামান বাবু, 71। জেনেভায় ইরানের সাথে বৈঠকে একটা চুক্তি করার আশা করছে যুক্তরাষ্ট্র, যাতে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে তেহরান। আর চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের উপর চাপ বাড়ানোর জন্য এই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছেন ট্রাম্প। কয়েক দশক ধরে উন্নত ও বড় আকারের ইউরেনিয়াম প্রকল্প শুরু করেছে ইরান, সেটাই বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র পর্যন্ত তৈরি করতে পারে ইউরেনিয়াম, নির্ভর করে এর শুদ্ধতার মাত্রায়। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগ পর্যন্ত 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরিতে লাগে 90% শুদ্ধতা, কাজেই তারা অস্ত্র তৈরির বেশ কাছেই চলে গিয়েছিল। কাজ চলতে থাকলে অন্তত 10টি অস্ত্র বানাতে পারত ইরান। তবে হামলার পর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর কী পরিমাণ ইউরেনিয়াম ইরানের কাছে মজুদ আছে তার সঠিক হিসেব দিতে পারেনি IAEA-ও। জুনের হামলার পর পরস্পর বিরোধী দাবি করে দুই পক্ষই। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে, আর ইরান বলেছিল তারা কখনোই এটা করবে না। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে বলা হয়েছে অস্ত্র তৈরি না করলে পারমাণবিক কর্মসূচি চালানো যাবে। ইরানও বলেছে তারা কখনোই অস্ত্র তৈরি করবে না। তবে এমন চুক্তিতে রাজি নয় পশ্চিমা বিশ্ব। এর আগে ইরানের বাইরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের যৌথ কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, তবে এই প্রস্তাবে কখনোই রাজি হয়নি তেহরান। ইরানের ইউরেনিয়াম মজুদের হিসাব নিয়ে সন্দেহ থাকলে নতুন করে সংঘাত শুরু হতে পারে। ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখার জন্যই পশ্চিমা বিশ্বের এত তৎপরতা। কিন্তু ইরান যেহেতু জানে কিভাবে পারমাণবিক সমৃদ্ধি অর্জন করা যায়, আর তাদের সমৃদ্ধ সেন্ট্রিফিউজগুলো অজ্ঞাত স্থানে রাখা আছে, পরিমাণটাও অজানা, তাই ইরানকে তার পথ থেকে সরানো বেশ কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে অচলাবস্থা তৈরি হয়েছে। এই রুট দিয়ে যাওয়ার জন্য অন্তত 150টি ট্যাঙ্কার বর্তমানে পারস্য উপসাগরে নোঙর করে আছে।
এসব ট্যাঙ্কারের মধ্যে প্রচুর অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রয়েছে। প্রণালীর এক প্রান্তে পারস্য উপসাগরের মোহনায় ১৫০টি জাহাজ নোঙর ফেলেছে। এছাড়া প্রণালীর অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ নোঙর করে দাঁড়িয়ে আছে। বর্তমান পরিস্থিতিতে জাহাজগুলো অগ্রসর হতে পারছে না। যুদ্ধের কারণে এই সরু জলপথটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে বাণিজ্যিক জাহাজে হামলার আশঙ্কায় জাহাজ মালিকরা চলাচলের ঝুঁকি নিচ্ছেন না। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের জেরে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রণালীর দুই পাশে আটকা পড়েছে শতাধিক তেল ও এলএনজি ট্যাঙ্কার। বিশ্লেষকরা বলছেন, এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে পড়বে। কৌশলগত এই প্রণালী নিয়ে আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী, এটি পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সামুদ্রিক পথ। প্রণালীর পূর্বে রয়েছে ইরান এবং পশ্চিমে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। উত্তরে পারস্য উপসাগর আর দক্ষিণে ওমান উপসাগর। এই দুই জলভাগকে যুক্ত করেছে সরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় ৯৬ নটিক্যাল মাইল। সবচেয়ে সরু অংশে প্রস্থ মাত্র ৩৩ কিলোমিটার আর জাহাজ চলাচলের মূল লেন মাত্র ৩ কিলোমিটার চওড়া। এই প্রণালী দিয়ে মূলত আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করে। উপসাগরীয় দেশগুলো থেকে পণ্যবাহী জাহাজ, জ্বালানিবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ সবকিছুই বিশ্বের বিভিন্ন দেশে যেতে এই পথ ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের হামলার পর বন্ধ ঘোষণা করা হয়েছে প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আনুষ্ঠানিকভাবে প্রণালী বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে বিভিন্ন শিপিং কোম্পানি নিরাপত্তার কারণে তাদের জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০% এবং এলএনজির প্রায় ১/৫ যায় এই পথ দিয়ে। এই জ্বালানির বড় অংশ রপ্তানি করে কাতার, সৌদি আরব, ইরাক ও কুয়েত, আর এর ৬৯% যায় এশিয়ার ৪ দেশ চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। একটি সরু জলপথ হলেও হরমুজ প্রণালীর প্রভাব বৈশ্বিক। বিশ্ব অর্থনীতিতে কৌশলগত দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ ঘিরে যে কোনো উত্তেজনা সরাসরি আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। চৈতি সরোয়ার, ৭১। পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সীমান্ত সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪১৫ জন আফগান জঙ্গি, আহত প্রায় ৬০০। এ খবর জানিয়েছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এরই মধ্যে ১৮২টি আফগান ফাঁড়ি ধ্বংস এবং ৩১টি দখল করেছে পাকিস্তানি বাহিনী। তালেবানের ১৮৫ ট্যাঙ্ক, সশস্ত্র যান ও কামান ধ্বংস করারও খবর পাওয়া গেছে। সেই সাথে আফগানিস্তানের ৪৬টি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। এদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমান্তে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বজোট। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন সাথে।